আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো আপনাকে জাস্ট আমি যেটা রিকোয়েস্ট করব, আপনি জাস্ট এই ক্লাসটায় আমি আপনাকে গ্রিন উপপাদ্যের কিছু শর্ত পর্যন্ত নিয়ে যাব। ওই পর্যন্ত যেতে আপনার যেটুকু টাইম লাগবে ওটা দেওয়ার পরে বাকি অংশ আপনি নিজ থেকে যদি না পারছেন তাহলে আমাকে ফোন করেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে ভাই আমি আপনার কি বুঝাইলেন আমি আসলে বুঝি নাই। আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার প্রবলেম জানাবেন। বাট আমি আপনাকে এখন যেভাবে গ্রিন উপপাদ্যটা বোঝাবো এইভাবে আপনি আর কোথাও শিখেন নাই হয়তো বা। তো চলে আসেন, আমি আসলে মেইনলি আপনাকে বলতে চাই এই গ্রিনের উপপাদ্য কি বলে। গ্রিনের উপপাদ্য মেইনলি দুইটা জিনিস নিয়ে কাজ করে। একটা হচ্ছে রেখা ইন্টিগ্রাল, কি একটা রেখা ইন্টিগ্রাল বা রেখা সমাকলন, আর একটা হচ্ছে তল সমাকলন বা সমতল সমাকলন। তাহলে একটা হচ্ছে তল ইন্টিগ্রাল আর একটা হচ্ছে রেখা ইন্টিগ্রাল। তাহলে আমাদের গ্রিন মেইনলি একটা রেখা ইন্টিগ্রাল আর একটা তল ইন্টিগ্রাল নিয়ে কাজ করছে। এখন এটা কি ধরনের রেখা? এটা হচ্ছে সরল আবদ্ধ বক্ররেখা। কি বলছি? সরল, আবদ্ধ, আবদ্ধ এবং বক্র, এই তিনটা বৈশিষ্ট্য হোল্ড করে এরকম একটা রেখা। তাহলে সরল রেখা কাকে বলে বা সরল বক্ররেখা কি জিনিস? সরল বক্ররেখা হচ্ছে ওই সকল বক্ররেখা যে সকল বক্ররেখা নিজে নিজেকে ছেদ করে না, তথা এটা একটা সরল বক্ররেখা কিন্তু এটা আবদ্ধ নয়। তাহলে সরল এবং আবদ্ধ কোনটা? তাহলে আমি আগে বলি, দেখো সরল বক্ররেখা এইটা। তাহলে জটিল বক্ররেখা কোনগুলো? দেখো এই যে এই বক্ররেখাটা কিন্তু জটিল বক্ররেখা। কিভাবে? এই যে এই বক্ররেখাটা নিজে নিজেকে একবার ছেদ করছে। যদি কোনো বক্ররেখা নিজে নিজেকে ছেদ করে তাহলে সে সরল থাকে না, সে জটিল বক্ররেখা হয়ে যায়। আর জটিল বক্ররেখার ক্ষেত্রে গ্রিনের উপপাদ্য এলিজেবল না। তাহলে এই গ্রিনের উপপাদ্য প্রয়োগ হচ্ছে ওই সকল বক্ররেখার ক্ষেত্রে করা যাবে যে ক্ষেত্রে আমরা সরল আবদ্ধ বক্ররেখা পাবো। তাহলে এই ক্ষেত্রে কি প্রয়োগযোগ্য না? এটাও তো না। কারণ কি? কারণ সরল ঠিক আছে কিন্তু আবদ্ধ নয়। তাহলে আবদ্ধ কারা? এই যে এই টাইপের যারা, যাদের শুরু এবং শেষ এক জায়গায়, তারা হচ্ছে আবদ্ধ বক্ররেখা, সরল আবদ্ধ বক্ররেখা। তাহলে আমাদের এই টাইপের জন্য কি, এই টাইপের জন্য আমাদের গ্রিনের উপপাদ্য প্রয়োগযোগ্য। কিন্তু ঘটনা হলো এই টাইপের জন্য প্রয়োগযোগ্য হলেও আমরা এখানে একটা বিশেষ ধরনের টাইপ নিয়ে পড়ালেখা করব, সেটা আমরা একটু পরে বলছি। দেখো এই টাইপের জন্য প্রয়োগযোগ্য আমরা বলছি কি জন্য? সরল আবদ্ধ বক্ররেখার জন্য। তার মানে এইটার জন্য আমাদের গ্রিনের উপপাদ্য প্রয়োগযোগ্য। এখন আমরা এই পেজে চলে আসি। আমরা বলছি এই বক্ররেখার একটা বিশেষ টাইপের সরল আবদ্ধ বক্ররেখা। তার মানে আমি যদি বলি আপনাকে যে সরল আবদ্ধ বক্ররেখা, এটা কি সরল আবদ্ধ বক্ররেখা নয়? এটা কি সরল আবদ্ধ বক্ররেখা নয়? দেখেন তো, ডেফিনেটলি এটা সরল এবং আবদ্ধ বক্ররেখা, কারণ শুরু আর শেষ এক জায়গায় এবং সে নিজেকে নিজে কোথাও ছেদ করেনি। তাহলে এটা তো সরল আবদ্ধ বক্ররেখা। এই ক্ষেত্রে আমরা এখন যেই গ্রিনের উপপাদ্যটা পড়তে যাচ্ছি সেটা প্রয়োগযোগ্য নয়। কেন প্রয়োগযোগ্য নয়? কারণ এই বক্ররেখাটা দেখেন, এই ওয়াই অক্ষ আর এই এক্স অক্ষ, এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরল রেখা এইটাকে দুইয়ের অধিক বিন্দুতে যদি ছেদ করে, দুইয়ের অধিক বিন্দুতে যদি ছেদ করে, সেই সরল আবদ্ধ বক্ররেখার ক্ষেত্রে গ্রিনের এই উপপাদ্যটা প্রয়োগযোগ্য নয়। বুঝতে পেরেছি? তাহলে কোনটা প্রয়োগযোগ্য? সেটার জন্য গ্রিনের বর্ধিত উপপাদ্য একটা আছে, সেটা প্রয়োগযোগ্য। তা আমরা এখন যেটা শিখতে যাচ্ছি সেটা এই ধরনের সরল আবদ্ধ বক্ররেখার ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয়, যে সকল সরল আবদ্ধ বক্ররেখায় এক্স অক্ষ তথা ওয়াই অক্ষ, এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল কোন রেখা, সরল রেখা অবশ্যই, এক দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করলে, দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করলে ওই সকল সরল আবদ্ধ বক্ররেখার ক্ষেত্রে গ্রিনের উপপাদ্যটা প্রয়োগযোগ্য নয়, যেটা আমরা এখন বের করতে যাচ্ছি। তাহলে এইটার ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয় কেন? কারণ এই যে একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, চারটা বিন্দু, এই রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল, সে এই সরল আবদ্ধ বক্ররেখাটাকে চারটা বিন্দুতে ছেদ করছে। তো আমরা বলছি দুইয়ের অধিক যদি বিন্দুতে ছেদ করে তাহলে সেইখানে আমরা গ্রিনের উপপাদ্য প্রয়োগ করতে পারবো না। তার মানে এই ক্ষেত্রে এটা সরল আবদ্ধ বক্ররেখা ঠিকই, কিন্তু এই ক্ষেত্রে আমরা গ্রিনের উপপাদ্যটা প্রয়োগ করতে পারবো না। এখন দেখো আমাদের এইখানে যেটা আছে, আমাদের এই যে দুলা, এই যে দুলা এর ক্ষেত্রে প্রয়োগযোগ্য, ঠিক আছে? কারণ ও হচ্ছে সরল এবং এটাকে তুমি দেখো, এটাকে তুমি দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ যে অক্ষের সমান্তরাল রেখাই টানো না কেন, ওয়াই অক্ষের সমান্তরাল যেটাই টানো না কেন, যেটাই টানো না কেন, সে দেখো কোথাও কিন্তু দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করছে না। কোনো সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখা দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করছে না। এবার আমরা এক্স অক্ষের ক্ষেত্রে দেখি, এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখা কি দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করছে? কম ছেদ করতেছে একটা বিন্দুতে, এই যে এই বিন্দুতে একটা বিন্দুতে স্পর্শ করছে, কিন্তু দুইটার অধিক কোথাও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল কোন রেখা এই সি বক্ররেখাটাকে দুইয়ের অধিক কোনো বিন্দুতে ছেদ করছে না। তার মানে এই ধরনের সরল আবদ্ধ বক্ররেখার ক্ষেত্রে আমরা এই গ্রিনের উপপাদ্যটা প্রয়োগ করতে পারবো। আর এই ধরনের সরল আবদ্ধ বক্ররেখার ক্ষেত্রে আমরা আমাদের এই গ্রিনের উপপাদ্যটা প্রয়োগ করতে পারবো না, কিন্তু বর্ধিত গ্রিনের উপপাদ্যটা প্রয়োগ করতে পারবো। চলে আসো, তাহলে আমরা এই যে সরল আবদ্ধ বক্ররেখা নিয়ে কথা বললাম, এটা আমার বিবৃতির মধ্যে আছে। এতক্ষণ আমি যে কথাগুলো বলছি বিবৃতির মধ্যে এটাই পাবা। এরপর আসো, একই বলছে যে যদি এই সরল আবদ্ধ বক্ররেখাটা এই বৈশিষ্ট্যগুলো মানে,
যে তাকে যদি আমি এক্স অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরল রেখা দিয়ে কাটি, সে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করবে না এবং সে সরল এবং আবদ্ধ বক্ররেখা হবে। তাহলে সে কি করবে, সে মেইনলি দ্বিমাত্রিক তলে একটা তলকে আবদ্ধ করে রাখলো, একটা তলকে আবদ্ধ করে রাখলো। এই যে তলটাকে সে আবদ্ধ করে রাখলো, ওই তলের মধ্যে যদি দুটা ফাংশন হয়, দুটা ফাংশন, একটা হচ্ছে পি এক্স ওয়াই এবং আরেকটা হচ্ছে যদি কিউ এক্স ওয়াই, এই দুটা ফাংশন যদি এখানে বিদ্যমান থাকে, এখানে যদি অবিচ্ছিন্ন হয়, এবং তো এই দুটা ফাংশন যদি এখানে সংজ্ঞায়িত হয়, অবিচ্ছিন্ন হয়, এবং যদি এই দুটা ফাংশনের আংশিক অন্তরীকরণ বিদ্যমান থাকে, তবে পরে গ্রিন বলছে এই দুটা ফাংশনের জন্য একটা লাইন ইন্টিগ্রাল এবং একটা তল ইন্টিগ্রাল সমান হবে। তো সেটা কোনটা? গ্রিন বলছে যে এই দুটা ফাংশনের জন্য যেহেতু সে গ্রিন, তার নাম অনুসারে আমি এখানে লিখলাম গ্রিন কালার দিয়ে। ওকে, গ্রিন বলছে এই ক্লোজ কন্টুর সি এখানে পি ডিএক্স মানে পি এক্স ওয়াই ডিএক্স, হ্যাঁ, পি এক্স ওয়াই ফাংশন ডিএক্স প্লাস কিউ ডিওয়াই ইকুয়ালস টু হচ্ছে একটা তল ইন্টিগ্রাল বললে অবশ্যই ডাবল দ্বিভিত্তিক ইন্টিগ্রাল হবে। আমরা সেটা 9 নাম্বার এবং 8 নাম্বার অধ্যায়ে তিতাস পাবলিকেশনসের বইয়ে শিখে এসেছি। তো দ্বিভিত্তিক ইন্টিগ্রাল সেটা হচ্ছে তল ইন্টিগ্রাল আর, তো এই যে রিজিয়নটা হচ্ছে আর, অর্থাৎ এই তল ইন্টিগ্রাল, আর এখানে হচ্ছে ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই, এইটার সাথে গুণ থাকবে dx dy। তো গ্রিন বলছে যে যদি এই বক্ররেখাটা বদ্ধ এবং সরল হয় এবং সেই বক্ররেখাটা যদি x অক্ষ এবং y অক্ষের সমান্তরাল কোন সরল রেখা দ্বারা দুইয়ের অধিক বিন্দুতে ছেদ না হয়, তবে এই বক্ররেখা, এই সি বক্ররেখা যে রেজিয়নকে আবদ্ধ করে রাখলো, সেই রেজিয়নের দুটা ফাংশন পি এবং কিউ এরা যদি এখানে বিদ্যমান হয়, অবিচ্ছিন্ন হয়, এবং তাদের যদি আংশিক ডেরিভেটিভস বিদ্যমান থাকে, পার্শিয়াল ডেরিভেটিভস বিদ্যমান থাকে, তাহলে এই অঞ্চলে এই দুটো ফাংশনের জন্য এই হচ্ছে লাইন ইন্টিগ্রাল ইকুয়ালস টু হচ্ছে এই তল ইন্টিগ্রাল, এই দুটা সমান হবে। এইটা হচ্ছে গ্রিনের বিবৃতি। তো আমি আশা করছি আপনাদের বিবৃতিটা ঠিকঠাক বুঝাইতে পেরেছি। এখন বিবৃতি যেটা আমি লিখবো সেটা মেইনলি এই যে এতক্ষণ যা কথা বললাম সেটাই। তো চলে আসেন বিবৃতিটা কি আছে একটু ভালো করে খেয়াল করেন। যে ধরি এক্স ওয়াই সমতলে আর একটি আবদ্ধ ক্ষেত্র যার সীমানা একটি সরল বক্ররেখা, সরল এখানে বদ্ধ লিখবা, আবদ্ধ বক্ররেখা, সরল আবদ্ধ বক্ররেখা সি দ্বারা আবদ্ধ, যেখানে অক্ষের সমান্তরাল, এই যে এই কথাটা শোনো, অক্ষের সমান্তরাল সরল রেখা সি কে সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করে। আমরা একটু আগে সেটাই বললাম যে এই সিটাকে যদি এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের সমান্তরাল কোন রেখা দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা এই ক্ষেত্রে গ্রিনের উপপাদ্যটা প্রয়োগ করতে পারবো না। ঠিক আছে, তাহলে কি বলছে, সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করে। এখন যদি এই পি এবং কিউ ফাংশন দ্বয় ওই আর রিজিয়নে সংজ্ঞায়িত, অবিচ্ছিন্ন এবং ইহাদের আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে, তবে ক্লোজ কার্ভ এটা দ্বারা বোঝা হচ্ছে লাইন ইন্টিগ্রাল, এবং সেটা বদ্ধ বক্ররেখা বিদায় এই কারণে এখানে ক্লোজ এই চিহ্নটা দেওয়া হয়। তাহলে এই যে ক্লোজ কার্ভ বুঝাইতে এখানে এই চিহ্নটা ব্যবহার করা হয়। তাহলে ক্লোজ কার্ভের এই ইন্টিগ্রেশনটা সমান সমান কি, সমান সমান হচ্ছে এই তল ইন্টিগ্রেশনটা। এটাই আমরা একটু আগে ব্যাখ্যা করেছি। তো এখন চলে আসো আমরা এই জিনিসটা প্রমাণ করব। তাহলে আমরা কি বললাম, যে কথাটা আমরা বললাম একটু আগে, যে আমরা যে আর রিজিয়নটা নিলাম, সে আর কে বক্ররেখা এমন ভাবে ছেদ করছে, যে আর কে আবদ্ধকারী যে বক্ররেখাটা সেটাকে আমরা এমন ভাবে গঠিত করছি বা এমন ভাবে নির্বাচন করছি যে সেই বক্ররেখাকে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল কোন সরল রেখা দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করবে না। যদি করে, সেটার জন্য আমাদের এই গ্রিনের উপপাদ্যটা প্রযোজ্য নয়, সেটার জন্য আমাদের বর্ধিত গ্রিনের উপপাদ্য প্রয়োগ করা হবে। তো আমরা এখন যেটা শিখতে যাচ্ছি সমতলের গ্রিনের উপপাদ্য, সেখানে এই বক্ররেখাটার এই বিশেষ বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। তো চলে আসো আমরা এর জন্য উপপাদ্যটি প্রমাণ করব। এখন চলে আসো আমরা এখানে কিছু কথা বলি। দেখো, আমরা যে চিত্রটা আঁকলাম, এই চিত্রটা একটা বৃত্ত, আমরা বৃত্ত নিয়েই কথা বলি। এই টাইপের সরল আবদ্ধ বক্ররেখা সবাই মেইনলি দুই চলকের ফাংশন হবে, বিকজ এটা দ্বিমাত্রিক তলে আছে। তাহলে এখন আমরা এই উপপাদ্যের এই পাশ থেকে এই প্রমাণটা করব। ভালো করে খেয়াল করো, এই উপপাদ্যের এই পাশ থেকে এই প্রমাণটা করব। আবার বলছি, আমরা এই পাশ থেকে এই প্রমাণটা করব। তাহলে এই পাশ থেকে যদি এই প্রমাণটা করি, এখানে আমার দেখো তো এই তল ইন্টিগ্রালটা কিউ ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভের আছে এবং পি ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভের আছে। তাহলে আমরা এখানে যেহেতু মাইনাস আছে, আমরা এই যে এই ডাবল ইন্টিগ্রালটা বা দ্বিভিত্তিক ইন্টিগ্রালটা বা তল ইন্টিগ্রালটা ওকেও আলাদা করে দিতে পারি এবং ওকেও আলাদা করে দিতে পারি। আমরা তাই করব, আগে আমরা এটা বের করব, পরে আমরা এটা বের করব, দেন দুটাকে যোগ করব। যদি এখানে মাইনাস আছে, যোগ করলেই মাইনাস আসবে, কিভাবে আসবে আমরা সেটা দেখতে যাচ্ছি।
তো চলে আসো, আমরা এখানে যেটা বলতে চাচ্ছি, এই যে এই বক্ররেখাটা, এই বদ্ধ বক্ররেখাটায় আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে 4টা বিন্দু নিয়েছি। দেখো এই বদ্ধ বক্ররেখাটা, দেখো এই যে এই বদ্ধ বক্ররেখাটা, আমাদের যে বদ্ধ বক্ররেখাটা আমরা সিলেক্ট করলাম, এই বদ্ধ বক্ররেখাটাকে আমি যদি তার এক্স অক্ষের কোথা থেকে শুরু হয়েছে, দেখো এই যে ঠিক এই জায়গা থেকে, এই জায়গা থেকে বদ্ধ বক্ররেখাটা শুরু হয়েছে। তাহলে এই জায়গাটার যে নিচে পয়েন্ট এক্স অক্ষে, সেটার নাম দিলাম আমি এ। তাহলে এক্স এর মান এই বক্ররেখার জন্য এ থেকে শুরু। এখন এই বক্ররেখার শেষ কোথায়? এই যে এক্স এর মান বি তে গিয়ে এই বক্ররেখাটা শেষ। ঠিক আছে, তাহলে এ থেকে বি এর মধ্যে আমার এই বক্ররেখাটা শুরু এবং শেষ এক্স অক্ষের রেসপেক্টে। তাহলে আমি এক্স কে যদি ফিক্সড করে নেই, এক্স যদি এ বি হয়, এটা যেহেতু একটা বৃত্তের সমীকরণ, এটা যেহেতু একটা বৃত্ত, বৃত্তের সমীকরণ আমরা সাধারণত জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা জানি। এখন এই এক্সটা বড় হাতের আর বড় ওয়াই কেন দিচ্ছি? কারণ এটা মূলত এই বড় এক্স মানে হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার। মনে আছে তোমরা ইন্টারমিডিয়েটে এই আলফা বিটা কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ পড়ছো? তো মেইনলি এটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন। আমি একবারে সিম্পলের জন্য এটা ব্যবহার করছি। ঠিক আছে, তো এখন এই বৃত্তের সমীকরণে আমি এক্স এর মানটা যখন জানি, এক্স এর মান এ এবং বি, তখন ওয়াই এর মানটা এ আর বি এর মাধ্যমে তথা এক্স এর মাধ্যমে কিভাবে বের করা যায়? দেখো এখান থেকে লেখা যায় যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রাইট? এটা লেখা যায়। দেন এখান থেকে লেখা যায় ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তথা আমার ওয়াই ইকুয়ালস টু এখানে একটা হচ্ছে এইরকম যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একটা ফাংশন, এবং ওয়াই ইকুয়ালস টু আরেকটা পাচ্ছি মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমি যদি ধরি এই ফাংশনটা হচ্ছে মূলত ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, রাইট? তাহলে এটাকে যদি আমি f1 অফ এক্স বলি, এটাকে নিশ্চয়ই আমি f2 অফ এক্স বলতেই পারি, কারণ এখানে মাইনাস আছে, এখানে মাইনাস নেই। তাহলে আমি কি বলতে চাচ্ছি? দেখো আমি বলতে চাচ্ছি যখন আমার এক্স এর মানটা এ থেকে বি এর মধ্যে আমি ফিক্সড করে নিলাম, তখন আমার এই ওয়াই এর মানটা এই যে এইটা আর এটা হচ্ছে, তাই না? এটা আর এটা হচ্ছে। আমরা এই দুটো লিমিট কেন নিচ্ছি? কারণ আমাদের কিন্তু আমরা বলছি যে আমরা শুরু করব এই পাশ থেকে। তো এই পাশে তো আমার এই যে তল ইন্টিগ্রাল আছে, তল ইন্টিগ্রাল মানে হচ্ছে দ্বিভিত্তিক ইন্টিগ্রাল, একটা এক্স এর লিমিট হবে আর একটা ওয়াই এর লিমিট হবে। আমরা যে কোনো এক চলকের লিমিট আমরা ফিক্সড করে নিব, অন্যটা ফাংশন থেকে বের করে নিতে হবে। এটা কই থেকে শিখছি? এটা চ্যাপ্টার 9 10 যেটা বহুভিত্তিক ইন্টিগ্রাল যে চ্যাপ্টারগুলো, ওইখানে এর বেসিক। সো ওই বেসিকটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি। তাহলে আমি মূলত কি করব? এই যে এক্স এর মান এ থেকে বি যখন নিলাম, তখন আমার এক্স এর মান যখন জানি, তখন ওয়াই এর মানটা আমি ফাংশন থেকে বের করে নিচ্ছি। তাহলে দেখা গেল এক্স এর মান যখন দুটো ফিক্সড হয়ে যাচ্ছে, তখন আমার ওয়াই এর মানটা দুটো ফাংশনে বেরিয়ে আসছে। এখন এই যে আমি এই কাজটা করলাম, এটা মেইনলি কি করছি? আমি হচ্ছে দুই চলকের ফাংশনকে এক চলকের ফাংশনে কনভার্ট করছি। আর এটাকে বলা হয়, যখন y ইকুয়ালস টু f অফ x আকারে কোনো ফাংশনকে লেখা যায়, তখন সেই ফাংশনকে বলা হয় ব্যক্ত ফাংশন। কি বলছি? y ইকুয়ালস টু f অফ x আকারের ফাংশনকে বলা হয় ব্যক্ত ফাংশন। আর u ইকুয়ালস টু ধরো এইদিকে যদি এরকম থাকে যে g অফ x y, তখন এটাকে বলা হয় অব্যক্ত ফাংশন। দুই চলকের ফাংশন বা ততোধিক ফাংশনকে বলা হয় অব্যক্ত ফাংশন, আর এক চলকের ফাংশনগুলোকে বলা হয় ব্যক্ত ফাংশন। এখন আমাদের এই যে প্রদত্ত ফাংশনটা অব্যক্ত ছিল, কিন্তু আমরা সেটাকে এই যে এইভাবে ব্যক্ত করতে পারি। এখন দেখো আমি ব্যক্ত করতে পারি কিভাবে? a আর b কে ফিক্সড করে, অর্থাৎ x এর মানটাকে ফিক্সড ধরে আমি এই ফাংশনটাকে মানে এই বক্ররেখাটাকে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে ব্যক্ত ফাংশনে কনভার্ট করতে পারি। এখন দেখো আমি বক্ররেখাকে করা মানে এটার ভিতরে যে তলটা সেটাকেই করা, মেইনলি এই বক্ররেখাকে ব্যক্ত ফাংশনে কনভার্ট করা মানে এই তলটাকে কনভার্ট করা। তো আমি এটা এ থেকে বি তে এক্স এর মান ফিক্সড করে এটাকে ব্যক্ত করতে পারি। আরেকবার এই যে দেখো এই ওয়াই এর মানটা এখান থেকে শুরু আর ওয়াই এর মানটা এখানে গিয়ে শেষ। এই যে এই বক্ররেখাটা দেখো ওয়াই এর মান এইখান থেকে এটার মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমি ওয়াই এর মানটাকেও ফিক্সড করে এক্স এর মাধ্যমেও ব্যক্ত করে ফেলতে পারি। তাহলে আমরা বলতে চাই এখানে যে আমরা এই আর রিজিয়নকে দুইভাবে ব্যক্ত ফাংশনে কনভার্ট করতে পারি, যেন আমরা তার সমাকলনটা খুব সহজে করতে পারি। তাহলে এখন আমরা যেটা বলতে চাই যে এখন আর কে এখন ধরি, এখানে আমরা বলতে পারি এখন ধরি আর কে নিম্নের দুই ভাবে ব্যক্ত ফাংশনে রূপান্তর করা যায়। দুইভাবে ব্যক্ত করা যায় বা ব্যক্ততে রূপান্তর করা যায়, ব্যক্ত ফাংশনে রূপান্তর করা যায়। শর্ত নাম্বার 1, আমি যদি x এর মানটা দেখো x এর মানটা কত ছিল? x এর মানটা আমার এই b পর্যন্ত a থেকে, x এর মানটা a থেকে b পর্যন্ত। তো আমি যদি এই কাজটা করি যে x এর মানটা এই b থেকে ছোট বা b এর সমান এবং a থেকে বড় বা a এর সমান যদি হয়, তখন আমরা দেখতে পাচ্ছি y এর মানটা f2 ফাংশন থেকে ছোট এবং f1 অফ x থেকে বড় হয়। সেটা আমি একটু আগে দেখিয়েছি। কোথায়? এই যে এখানে দেখো, এই যে এটা হচ্ছে আমার পজিটিভ ভ্যালু, এটা হচ্ছে আমার নেগেটিভ ভ্যালু। তো
তো আমি দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি যে x এর মানটা যখন a থেকে b এর মধ্যে আমরা ফিক্সড করে নিচ্ছি, a থেকে b এর মধ্যে ফিক্সড করে নিচ্ছি, তখন আমার y এর মানটা এই একটা ফাংশন থেকে একটা ফাংশনের মধ্যে হচ্ছে, তার মানে f1 থেকে f2 এর মধ্যে হচ্ছে। ঠিক আছে, এখন দেখো আমরা যে বলতে চাচ্ছি যে x এর মানটা যদি a থেকে বড় বা a এর সমান হয় এবং b থেকে ছোট বা b এর সমান হয়, তখন আমরা দেখতে পাচ্ছি y কে x এর একটা ফাংশন থেকে বড় বা সমান আর একটা ফাংশন থেকে ছোট বা সমান হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটা একটা ভাবে আমরা ব্যক্ত করতে পারি। আদারওয়াইজ অন্যভাবে আমরা কি করছিলাম, দেখো আমরা যখন এই যে c কে y এর মান ফিক্সড করলাম, d কে y এর মান ফিক্সড করলাম, তখন এই ফাংশন থেকে x কে আমি y এর মাধ্যমে প্রকাশ করতে পারি কিভাবে, দেখো তখন আমি লিখতে পারি x স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস y স্কয়ার। তখন আমি x ইকুয়ালস টু লিখতে পারি যে রুট ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার একটা ফাংশন, এবং আরেকটা লিখতে পারি মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার আরেকটা ফাংশন। তাহলে এটা হচ্ছে, এটা যদি আমি বলি g1 অফ y, এটাকে আমি নিশ্চয়ই বলতে পারি g2 অফ y, বলতে পারি কিনা? তাহলে আমরা বলতে চাই আরো একভাবে ব্যক্ত ফাংশন হিসেবে রূপান্তর করা যায়, সেটা হচ্ছে এইভাবে যে যখন আমার c থেকে y টা বড় এবং d থেকে y টা ছোট, তখন আমার এই ফাংশনে x এর ভ্যালুটা g, আচ্ছা এখানে 2 হবে, g2 থেকে ছোট, g2 থেকে ছোট, g2 থেকে ছোট, g2 থেকে ছোট g অফ y, আর এটা হচ্ছে g1 অফ y থেকে বড় হচ্ছে, g1 অফ y থেকে বড় হচ্ছে। আমরা আশা করছি সকলেই এই ব্যাপারটা বুঝতে পেরেছি। ঠিক আছে, কিভাবে হলো? ঠিক আছে, তাহলে আমরা এখানে এই অব্যক্ত সমীকরণকে ব্যক্ত ফাংশনে রূপান্তর করতে পারি দুইভাবে, এটা একটা এটা আরেকটা। এইটুকু শর্ত কি তোমরা ক্লিয়ারলি বুঝছো? এই জায়গাটা অনেকে ক্লিয়ারলি বোঝে না, এইটা না বোঝার কারণে শর্তগুলো কিভাবে আসছে তা আমরা আর সিলেক্ট করতে পারি না, দিন শেষে আমরা মুখস্থ করতে হয়। তাহলে এই জায়গাটা যদি ক্লিয়ার বুঝো, তুমি সামনের অংশটুকু একবারে চয়কার চকচকা পয়কার পকপকা হয়ে যাবে। এখন আমরা তোমাকে বলছি যে ভাই আমরা মূলত প্রমাণ করব রাইট সাইড থেকে লেফট সাইড প্রুভ করব। তাহলে এই সাইড দিয়ে কাজ শুরু হবে, এই সাইডে গিয়ে শেষ হবে। তাহলে আমরা এই সাইডে দেখো, এই সাইডে কি আছে, এই সাইডে আমরা দুটো জিনিস নিয়ে কাজ করতে পারি, যে আমাদের এখন আমরা দুটো অংশ নিয়ে কাজ করব। এখন প্রথমে আমরা এই যে ডাবল ইন্টিগ্রাল যখন দিব তখন রিজিয়নটা আসবে। ডাবল ইন্টিগ্রাল অফ আমরা কাকে নিব, এই অংশ শুধু নিব। তাহলে এখানে হচ্ছে ডেল কিউ বাই ডেল এক্স। আমি যদি এখানে dx dy টা নিয়ে আসি, তাহলে দেখো আমার এখানে চলক হচ্ছে x, ভালো করে খেয়াল করো, আমার এখানে চলক কিন্তু x। তাহলে আমি কি করব, আমি এখানে চলক যখন x থাকবে তখন এই y এর লিমিটটাকে ফিক্সড করে রাখবো। কি বলছি? y এর লিমিটটাকে ফিক্সড করে রাখবো। চলক যখন x কে আমি এখানে নিয়ে আসবো তখন আমার y এর লিমিটটাকে ফিক্সড করে রাখবো। তাহলে y এর লিমিট কত, এটা মানে কি ভাই? আগে এটা আমি একটু বুঝি। এই বহুভিত্তিক বা দ্বিভিত্তিক ইন্টিগ্রাল মানে এটার মানে, অর্থাৎ আমার এই যে এই রিজিয়ন r এর মধ্যে ইন্টিগ্রাল, এটার মানে হচ্ছে যে আমার এখানে একটা x এর লিমিট হবে আর একটা y এর লিমিট হবে। অর্থাৎ এখানে যদি x ইকুয়ালস টু a থেকে b হয় আর y ইকুয়ালস টু যদি c থেকে d হয়, আমার এখানে ধরো ফাংশন হবে, এখানে ধরো ফাংশন u(x,y), এরকম ফাংশন এখানে dx। আচ্ছা, এখানে আমি y এর লিমিটটা যেহেতু আগে বসাইছি, তাহলে এখানে হবে dy, এখানে হবে dx। ঠিক আছে, তো আমি যার লিমিটটা আগে বসাবো এখানে সে আগে আসবে, এখানে লিমিটটা যার আসবে এই ইন্টিগ্রেশন, লাস্ট ইন্টিগ্রেশনের মধ্যে যার লিমিট হবে এখানে তার ইন্টিগ্রেশন, তার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা আমি আগে বসাইতে হবে। তাহলে এটা মানে হচ্ছে, এটা মিন করে, হ্যাঁ, যে দ্বিভিত্তিক ইন্টিগ্রাল মানে যখন রিজিয়নে বা তলের মধ্যে ইন্টিগ্রাল বলবে তখন সেটা মূলত দ্বিভিত্তিক ইন্টিগ্রালকে মিন করে, আর দ্বিভিত্তিক ইন্টিগ্রালটা হচ্ছে এই টাইপের। সো এখন চলে আসো, আমরা এখানে যে কাজটা করব, এটা সমান কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি, যেহেতু আমি এখানে x কে চলক হিসেবে নিয়েছি তাহলে y টা ধ্রুবক, x কে যখন চলক হিসেবে নিয়েছি y টা ধ্রুবক, তো y ধ্রুবক মানে এই যে y এর মানটা আমরা ফিক্স করছি শর্ত 2। তাহলে এখন শর্ত 2 থেকে এখানে আমরা লিখতে পারি শর্ত 2 অনুসারে, বা শর্ত 2 অনুসারে আমি 2 অনুসারে কাজ করতেছি, তুমি চাইলে আগে 1 অনুসারেও কাজ করতে পারো। শর্ত 2 অনুসারে আমি লিখতে পারি এইটা ইকুয়ালস টু, আমি y এর লিমিটটাকে ফিক্সড করে রাখি, তাহলে y ইকুয়ালস টু কত, c থেকে কত d পর্যন্ত, আর x এর লিমিট তখন কত, g1 অফ y থেকে g2 অফ y। ঠিক আছে, এটা হচ্ছে x এর ভ্যালু। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো কিভাবে করতেছি। যখন আমি x কে চলক হিসেবে নিয়ে আসছি তখন আমার এখানে y টাকে ফিক্সড হিসেবে রেখে দিব। দেন আমার এখানে এই যে এই ডেল কিউ বাই ডেল এক্স, এদিকে হচ্ছে আমার dx টা আগে আসবে, dx টা আগে আসলো, দেন এটার মধ্যে ব্র্যাকেট দিয়ে dy টা বাইর করে দিই, ব্র্যাকেটটা আমি এখানেও দিতে হবে, এই যে এই জায়গাটাতেও ব্র্যাকেটটা আমি দিয়ে দিলাম, যেহেতু আমি এই ইন্টিগ্রেশনটাকে ভিতরে নিয়ে আসছি। এখন চলে আসো, এই জায়গায় মজার একটা ব্যাপার আছে, এখানে কি আছে, এখানে আছে ডেরিভেটিভস, এখানে আছে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস, আর এখানে আছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। এই যে এটা আর এটা মিলে হচ্ছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। ভালো করে খেয়াল করো, ইন্টিগ্রেশনের অপারেটর কিন্তু শুধু এইটা না, ইন্টিগ্রেশন অপারেটর কিন্তু এট এ টাইম এই দুটো মিলে, কারণ এই যে এই ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, আর এই যে এটা হচ্ছে মূলত ডিফারেনশিয়ালের অপারেটর হচ্ছে এইটা, পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর হচ্ছে এইটা। এই কিউ কে আমি x এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেনশিয়েট করতেছি, যে রেজাল্ট আসবে সেটাকে আমি যদি আবার ওই x এর সাপেক্ষে কমপ্লিট ইন্টিগ্রাল করি,
কমপ্লিট ইন্টিগ্রেশন করি, আলটিমেটলি কি হচ্ছে, আপনি নিশ্চয়ই ইন্টারমিডিয়েটের যখন ইন্টিগ্রেশন এবং অন্তরীকরণ সম্পর্কে জেনেছেন, আপনি জানেন অন্তরীকরণে যা কাজ হয় ইন্টিগ্রেশনে ঠিক তার উল্টা কাজটা হয় যদি একই চলকের সাপেক্ষে করা হয়। তাহলে এখন দেখো আমি এই এক্স এর সাপেক্ষে কিউ কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতেছি, মানে ছোট করতেছি, কমাই ফেলতেছি। আর ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে সেই ছোট জিনিসটাকে আবার বড় করে ফেলা। তো আমি দেখো আমি এক্স এর সাপেক্ষে কিউ কে ছোট করলাম অন্তরীকরণ করে, আবার এই এক্স এর সাপেক্ষেই এই কিউ কে ইন্টিগ্রেশন করার কারণে জিনিসটা কি হবে, এই অন্তরীকরণ করাতে কিউ যা কমেছে এই ইন্টিগ্রেশন করাতে সেটা আবার প্রশমিত হয়ে আগের অংশে চলে আসছে। তার মানে এই যে এই পুরো বক্সের ভ্যালুটা কত জানেন, এই পুরো বক্সের ভ্যালুটা মেইনলি কি হবে, শুধুমাত্র কিউ, আর কিউ এর মধ্যে আমার এই লিমিটটা বসবে। বুঝতে পেরেছেন? দেখেন আমি এক্স এর মধ্যে ডিফারেন্সিয়েট যখন করেছি, সরি এক্স এর সাপেক্ষে যখন আমি ডিফারেন্সিয়েট করেছি কিউ কে, তখন যতটুকু ছোট হলো এই এক্স এর সাপেক্ষে আমি যখন আবার ইন্টিগ্রেশন করেছি তখন কিউটা আবার ঠিক অতটুকু প্রশমিত হয়ে আগের জায়গায় ব্যাক করেছে। তার মানে এখানে এই অপারেটর এবং এই অপারেটর কিউর উপর যখন একসাথে কাজ করে তখন কিউটা আসলে আগের জায়গায় থেকে যায়, শুধুমাত্র লিমিটটা বসে যায়। আমার এই কথাটা আশা করছি বুঝতে পেরেছেন। আমি এখানে লিখতে থাকি, পরের লাইনে আমি লিখতেছি যে এরকম যে ইন্টিগ্রেশন অফ ওয়াই ইকুয়ালস টু সি থেকে ডি পর্যন্ত, আর এখানে হবে শুধুমাত্র কিউ এক্স ওয়াই, কিউ এক্স ওয়াই এই ফাংশনটার মধ্যে লিমিট বসবে এক্স এর। এই যে এক্স এর লিমিটটা কত, এখানে ছিল হচ্ছে জি ওয়ান অফ এক্স, এখানে ছিল হচ্ছে জি টু অফ এক্স। আশা করছি এইটুকু ব্যাপার সকলেই বুঝতে পেরেছ। আর এদিকে থাকতেছে আমার ডি অফ ওয়াই। সো এই জায়গাটা ক্লিয়ারলি বুঝো যে আমার এখানে কি করা হলো, যে এক্স এর সাপেক্ষে কিউকে আমি ছোট করলাম, মানে অন্তরীকরণ করলাম। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করাতে যতটুকু কমেছে এই ইন্টিগ্রেশন করাতে এক্স এর সাপেক্ষে ঠিক অতটুকু আবার কিউ প্রশমিত হয়ে গেছে। এখন লিমিট থাকার কারণে লিমিটটা বসে গেছে, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন করার পরে এই যে এই অন্তরীকরণের রেজাল্টটাকে আবার যখন ইন্টিগ্রেশন করছি আগের জায়গায় ব্যাক এসছে, আর কিছুই না। ঠিক আছে, তো এখন দেখো আমি এখানে যদি বসাই, এখানে যদি আমি এই মানটাকে যদি বসায় দিই, তাহলে এখানে থাকতেছে যে ইন্টিগ্রেশন অফ সি থেকে ডি, সি থেকে ডি, সি থেকে ডি, আর এখানে হচ্ছে আমার কি, এখানে হচ্ছে কিউ, কিউ ফাংশনটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন। তাহলে ওয়াই এর আমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, আমি করছি এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর জায়গায় লিমিটটা বসবে। তাহলে কিউ এক্স এর জায়গায় হচ্ছে কত, জি টু অফ এক্স কমা ওয়াই, ওয়াই মাইনাস, আচ্ছা এখানে এই আমি জি টু অফ এক্স না লিখে শুধুমাত্র জি টু কমা কি লিখবো, জি টু কমা ওয়াই লিখবো। জি টু দ্বারা বোঝা হচ্ছে জি টু অফ এক্স। ঠিক আছে, মাইনাস লিমিট বসানোর কৌশল হচ্ছে একবার আপার লিমিট বসাবো মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, তাহলে মাইনাস কিউ অফ জি ওয়ান কমা ওয়াই। আশা করছি এইটুকু ব্যাপার সকলেই বুঝে গেছো। এখানে আছে ডি ওয়াই। এখন এখানে চলে আসো, এখানে আমার কি আছে, এটা সমান আমি লিখতে পারি, এটা সমান লিখতে পারি আমার এখানে এটাকে আমি লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ সি থেকে ডি কিউ জি টু কমা ওয়াই ডি ওয়াই, এরপর হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ সি থেকে ডি কিউ জি ওয়ান কমা ওয়াই, এটা হচ্ছে ডি ওয়াই। তো এখানে একটা ভালো জিনিস খেয়াল করো, এখানে একটা মজার জিনিস আছে। এই পুরো জিনিসটাকে আমি এখন দেখবো আমার সার্কেল যেটা আছে বা আমার যে ক্লোজ কার্ভ আছে সেটা পুরোটাকে কভার করে কিনা। দেখ আমার ইন্টিগ্রেশন হচ্ছে সি থেকে ডিতে, সি থেকে ডিতে, আর ইন্টিগ্রেশনের যে লিমিট এটা মেইনলি সার্কুলেট হয়, ইন্টিগ্রেশনের লিমিট মেইনলি সার্কুলেট হয় অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমার সি থেকে ডিতে হচ্ছে প্রথম ইন্টিগ্রেশনটা হলো, তাহলে এই যে দেখো এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার সি, তো সি থেকে ডিতে আমার ক্লকওয়াইজ গেল, অ্যান্টি ক্লকওয়াইজ গেল, এই যে এখানে আসলো ডিতে আসলো। আমার পুরো কার্ভটাকে যদি সে কভার করতে হয় বা পুরো রিজিয়নকে যদি কভার করতে হয়, পরের ইন্টিগ্রালটা আমার আসতে হবে কই থেকে, এই ডি থেকে, এই ডি থেকে সিতে, ডি থেকে সিতে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ আসতে হবে ডি থেকে সিতে। তাহলে আমার দেখতে হবে পরের ইন্টিগ্রালটা কিভাবে আছে। পরের ইন্টিগ্রালটা দেখো ডি থেকে সিতে কি আছে, ডি থেকে সিতে নাই। তাহলে আমার কি করতে হবে, ডি কে নিচে নিয়ে আসতে হবে, সি কে উপরে নিয়ে যেতে হবে। তাহলে ডি কে সিতে এবং ডি কে নিচে উপরে যদি সি কে নিতে হয়, তাহলে আমরা জানি ইন্টিগ্রেশনের লিমিট চেঞ্জ হলে সামনে চিহ্ন একটা চেঞ্জ হয়। তাহলে এখানে হবে সি থেকে ডি, এখানে হচ্ছে কিউ জি টু, জি টু এটা ওয়াই ডি ওয়াই, আর এটা যখন আমি এই সিটাকে উপরে নিয়ে যাব তখন আমার এটা হয়ে যাবে প্লাস ডি থেকে সি কিউ জি ওয়ান কমা ওয়াই ডি ওয়াই। এখন দেখো এই যে এই কিউ ফাংশনটা জি ওয়ান জি টুটা কিসের ফাংশন, জি ওয়ান জি টুটা কিন্তু আমাদের উপরে ছিল, জি ওয়ান জি টু ছিল ওয়াই এর ফাংশন। এই যে দেখো জি ওয়ানও কিন্তু ওয়াই এর ফাংশন, জি টুও কিন্তু ওয়াই এর ফাংশন। সো জি ওয়ান জি টু যেহেতু ওয়াই এর ফাংশন, ইন্টিগ্রেশনটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে। এখন দেখো এটা কিন্তু পুরোটা এক চলকের ফাংশনে কনভার্ট হয়ে গেছে এবং সে পুরো এই সার্কেলটাকে কভার করছে। কোন সার্কেলটাকে, এই যে এই সার্কেলটাকে সে পুরো কভার করছে। এই ইন্টিগ্রেশনটা দেখো, এই ইন্টিগ্রেশনটা এই যে এই আমার প্রথমে সি থেকে ডি তে ইন্টিগ্রেশন করলো, দেন এই ডি থেকে সি তে ইন্টিগ্রেশন করলো, অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলেট হলো, মানে পুরো পথে ওয়াই এর সাপেক্ষে যে পরিবর্তন সেটা সে অলরেডি বের করে ফেলছে। মানে ওয়াই এর ফাংশন হিসাবে তার যা পরিবর্তন সে কিন্তু রিজিয়নের টোটাল পরিবর্তন বের করে ফেলছে। তার মানে আমি এটা বলতে পারি, এই জিনিসটাকে আমি কি বলতে পারি, এই জিনিসটাকে আমি বলতে পারি যেটা হচ্ছে কিউ ডি ওয়াই। এটা কি বলা যায়, এটাকে বলা যায় কিউ কিউ ডি ওয়াই ওভার ক্লোজ সার্কেল সি। এটাকে আমি এটা বলতে পারি কিনা, এটাকে আমি বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ
এখানে আমি আর লিমিটটা সি থেকে ডি না দিয়ে এই দুটা মিলে একত্রে কি বলতে পারি, পুরো কার্ভটাকে সে কভার করছে। কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে ক্লোজ কার্ভ সি কে সে কভার করছে, এই ইন্টিগ্রেশনটা এই অংশটুকু তাকে সি থেকে ডি এর মধ্যে কমপ্লিট করছে, আর একই ফাংশনকে সে হচ্ছে কোথায়, এই ডি থেকে সি এর মধ্যে কভার করছে। তো দুটো যোগ করলে আমরা কি বলতে পারি, পুরো কার্ভটাকে সে কভার করছে। তার মানে আমরা এখানে বলতে পারি কিউ ডি ওয়াই। এই কিউটা কিন্তু আমার হচ্ছে ফাংশন, তো কিউ ডি ওয়াই আমি পেয়ে গেছি। কিউ কে ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে টোটাল কার্ভের উপরে, কিউ কে ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে দেখো এখান থেকে এই পর্যন্ত একটা পেয়েছি, এখান থেকে এটা পর্যন্ত একটা পেয়েছি। তাহলে কি বোঝাচ্ছে যে আমার এই কিউ ফাংশনটাকে টোটাল কার্ভের উপরে এটা আর এটা মিলে ইন্টিগ্রেট করছে। বুঝতে পেরেছি? তাহলে কিউ ডি ওয়াই সমান এইটা। তাহলে আমরা এখানে কি পেলাম? এটা পেলাম হচ্ছে যে ডাবল ইন্টিগ্রাল বা রিজিওনাল ইন্টিগ্রাল অফ ডেল কিউ বাই ডেল এক্স, এদিকে হচ্ছে ডিএক্স ডি ওয়াই সমান আমরা পেলাম এইটা। এটাকে আমরা দিব হচ্ছে 1 নং ইকুয়েশন। ওকে, 1 নং ইকুয়েশন। ওকে ফাইন। সো এখন এবার আমরা উপরে আবার চলে যাই, আমাদের আরো একটা আছে শর্ত 1 থেকে। হ্যাঁ, আমরা এটা শর্ত 2 থেকে করছি, এবার আমরা শর্ত 1 থেকে করব। তাহলে 1 শর্ত অনুসারে, তাহলে এবার আসলে শর্ত 1 অনুসারে, শর্ত 1 নং অনুসারে। ঠিক আছে, 1 নং অনুসারে আমরা লিখতে পারি ডাবল ইন্টিগ্রাল অফ আর, ডাবল ইন্টিগ্রাল অফ আর ডেল পি বাই ডেল এক্স ডি, সরি ডেল পি বাই ডেল ওয়াই, আমি ভুল করেছি, ডেল পি বাই ডেল ওয়াই ডি এক্স ডি ওয়াই। এখন দেখো চলক হিসাবে আসছে ওয়াই, তাহলে এখানে ফিক্সড করতে হবে এক্স কে, ফিক্সড করতে হবে কাকে? এক্স কে। তাহলে এখানে ফিক্স এক্স যখন করব, এক্স এর মান এ থেকে বি তে ফিক্সড, আর তখন আমার এই ওয়াই এর মানটা f1 অফ এক্স থেকে f2 অফ এক্স পর্যন্ত হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিমিটটা বসাবো কিভাবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে হবে এটা সমান, এটা সমান আমি এই পাশে যদি লিখি, এখানে আমার কে এক্সটা ফিক্সড হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু এ থেকে বি ফিক্সড, যখন ওয়াই আমার চলক, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু কত, তখন ওয়াই ইকুয়ালস টু যে আমার f1 অফ এক্স, এখানে হচ্ছে f2 অফ এক্স, অর্থাৎ দুইটা ফাংশনের মধ্যে এসে থাকতেছে। তাহলে এখানে দেখো, এখানে আমার কি হবে, এখানে হচ্ছে ডেল পি বাই ডেল ওয়াই, এখানে যেহেতু ওয়াই চলক তাহলে ডি ওয়াইটা আগে আসবে, ডি ওয়াইটা আগে আসবে। এখানে ডিএক্স ডি ওয়াইকে আমি ওইভাবে ফিক্সড করে নিব। ঠিক আছে, আর এখানে আমি ডিএক্সটাকে বাইর করে দিব, ডিএক্সটাকে বাইর করে দিব। ওকে, ওকে দিলাম ডিএক্সটা বাই করে। এখন দেখো এই ইন্টিগ্রেশনটা আমরা জাস্ট সিম্পলিফাই করব, আর কিছুই না। এখন চলে আসো, এখানেও আগের মতো কথাবার্তা, যে আমি এটাকে লিখতে পারি, এটাকে লিখতে পারি, এটা এখানে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হচ্ছে পি এর, তো ডিফারেন্সিয়েট হয়ে যে রেজাল্ট আসবে সেটাকে আবার ইন্টিগ্রেট করলে আগের অংশটাই ফিরে আসবে। তাহলে আমরা এখানে বলতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স ইকুয়ালস টু এ থেকে বি পর্যন্ত, আর এই জায়গাটাই আমার শুধু থাকবে হচ্ছে পি অফ এক্স ওয়াই। এটাকে ইন্টিগ্রেট করার কারণে এটা লিমিট চলে আসবে কত, f1 অফ এক্স থেকে f2 অফ এক্স। আশা করছি এইটুকু ব্যাপার বুঝতে পেরেছো। এখানে থাকলো dx। এখন চলে আসো, এখানে আমরা যদি সামনে চলে যাই, আস্তে আস্তে সামনে চলে যাই, তাহলে আমার এখানে কি আসছে দেখো, এরপরের লাইনে আমি এবার এখানে কি করব, জাস্ট এখানে এই লিমিটটা কার, এই লিমিটটা হচ্ছে ওয়াই এর, আমি ওয়াই এর সাথে ইন্টিগ্রেট করছি, তাহলে এই জায়গায় ওয়াই এর জায়গায় f2 f1 বসে যাবে। তাহলে আমি পরের লাইনে লিখতে পারি যে এটা সমান লেখা যায় ইন্টিগ্রেশন অফ x ইকুয়ালস টু a থেকে b পর্যন্ত, এখানে হচ্ছে p অফ x, f2 হবে প্রথমে, মাইনাস px, f1। ঠিক আছে, f1 এখানে হচ্ছে dx। আশা করছি এতটুকু ব্যাপার তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। এখন দেখো এটাকে আমরা এবার লিমিটটাকে আলাদা করে দিই দুইটা ফাংশনকে। এখন আমার এখানে আসছে a থেকে b, a থেকে b, a থেকে b, x এর মান a থেকে b, এখানে হচ্ছে p অফ x, f2 মাইনাস, আচ্ছা এখানে dx টাকে বাইর করে দিই, মাইনাস ইন্টিগ্রেশন অফ a থেকে b, এখানে হচ্ছে p অফ x, f1, এদিকে হচ্ছে dx। এখন এবার দেখো আমরা এবার টোটাল কার্ভকে কভার করছে কিনা এটা বোঝার জন্য আমরা আগে দেখবো আমাদের প্রমাণের দিকে। দেখো প্রমাণে কিন্তু আমার এটা মাইনাস আকারে আছে, তাই না? তাহলে আমার এখানে মাইনাস কমন নিতে হবে, মাইনাস একটা কমন নিতে হবে। তাহলে এখন দেখো তো আমার এখানে মাইনাস তো এখানে একটা আছে, আর সেটা এ থেকে বি দিয়ে, তাহলে এখানেও যদি একটা মাইনাস নিয়ে আসতে পারি, তাহলে দুইজন থেকে মাইনাস কমন নিয়ে আমি পুরো জিনিসটা পাবো। তাহলে এখন আমরা চেঞ্জ কি এখানে করবো নাকি এখানে করবো? ডেফিনেটলি এখানে করবো, কারণ আমার এই যে এই পাশটা কি ছিল, এই পাশটা ছিল আমার, এই পাশটা ছিল হচ্ছে যে ডাবল ইন্টিগ্রাল অফ আর, এখানে ছিল হচ্ছে ডেল পি বাই ডেল এক্স, এদিকে ছিল হচ্ছে ডি ডেল পি বাই ডেল ওয়াই, সরি ডেল পি বাই ডেল ওয়াই ডি ওয়াই ডিএক্স, এটা ছিল। তাহলে এটার সামনে আমার যেহেতু মাইনাস আছে, তার মানে এই পুরো জিনিসটার সামনে একটা মাইনাস নিয়ে আসতে হবে কমন আকারে। তাই জন্য আমরা এখানে যে কাজটা করব, আমরা এখন এখানে এইটাকে একটু সিম্পলিফাই করব এইভাবে যে আমরা এইটাকে এক্সচেঞ্জ করব। দেখো এটা এ থেকে বি এর মধ্যে আছে, এ থেকে বি এর মধ্যে আছে, কোথায় এ থেকে বি এর মধ্যে, কোথায় এই যে এ থেকে বি বলতে আমার এখান থেকে, এই যে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ বিতে গেছে, এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, লিমিট সার্কুলেট হয় অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কোন দিকে গেল, অ্যান্টি ক্লকওয়াইজ মানে সে এই পথে গেছে এ থেকে বিতে। তো বিতে যখন আসলাম, তখন আমার তো আবার বি থেকে আবার এতে আসতে হবে, কিন্তু ঘটনা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আসতে হবে। তাহলে এই পথে যদি আসতে হয়, তাহলে আমার বি থেকে এতে, বি থেকে এতে লিমিট সার্কুলেট হবে। সো বি থেকে এতে যেহেতু লিমিট সার্কুলেট হবে, তো এখানে বি থেকে এতে একটা থাকতে হবে, এটা বা এটা। এখন কোনটাতে আনবো, যেহেতু আমার প্রমাণের মধ্যে এটার সামনে মাইনাস আছে, এই কারণে আমি এখানের মাইনাসটা তো আমার রাখতেই হবে, এখানে একটা মাইনাস আনতে হবে। তাহলে দুইজন থেকে মাইনাস কমন নিলে এটার সামনে আমার মাইনাস চলে আসবে। তাহলে আমরা এখানে এই কাজটাই করি, আমরা এটার সামনে মাইনাস কম আনার জন্য উল্টায় দিব এটাকে। তাহলে এখানে মাইনাস দিয়ে
এখানে বি নিয়ে আসবো, এখানে এ নিয়ে আসবো, এই কাজটা এখানে করলাম। পি অফ এক্স কমা এফ টু ডিএক্স মাইনাস এ থেকে বি পি অফ এক্স কমা এফ ওয়ান ডিএক্স। সো এখন আমি যদি মাইনাস একটা কমন নিই, মাইনাসটা যদি আমি কমন নিয়ে ফেলি, তাহলে আমার এখানে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি, ওটাকে আগে লিখতেছি পি অফ এক্স কমা এফ ওয়ান ডিএক্স মাইনাস, সরি মাইনাস নাই, মাইনাস তুমি কমন নিয়ে ফেলছি, ইন্টিগ্রেশন অফ বি থেকে এ পি কমা এক্স কমা এফ পি এফ টু, ঠিক আছে, ডিএক্স। এখন দেখো তো আমার পুরো জিনিসটাকে সার্কুলেট করতেছে কিনা। এ থেকে বি কোথায়, আমার এই যে এখানে হচ্ছে এ থেকে বিতে আসলো অ্যান্টি ক্লকওয়াইজ, বি থেকে এতে আসলো অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে পুরো এই আবদ্ধ বক্ররেখাটাকে আমার ইন্টিগ্রেশনটা কি করছে, সার্কুলেট করেছে, সার্কুলেট করেছে। যে দেখো এ থেকে বি আবার বি থেকে এ অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলেট করেছে। আর এই পুরো জিনিসটাকে আমি বলতে পারি, এই পুরো জিনিসটা দেখো, এই পুরো জিনিসটাতে আমার এই যে এফটা কি, এই এফটা কি, এই এফ ওয়ানটা এক্স এর ফাংশন, এটাও কিন্তু এক্স এর ফাংশন। তার মানে এখন আমাদের এই ফিটা এক্স এর সাপেক্ষে হয়ে গেল, এক্স এর সাপেক্ষে হয়ে গেল, তাহলে এক্স এর সাপেক্ষে যে ইন্টিগ্রেশনটা আছে, তাহলে এখন আমি বলতে পারি এই ফিটা এখন পুরাটাই এক্স এর ফাংশন, এই ফিটাও পুরাটা এক্স এর ফাংশন, তাহলে পুরাটাই আসলে পি এক্স এরই ফাংশন। তো এটাকে আমরা লিখতে পারি মাইনাস ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ অফ সি, পুরাটা আসলে ওই সিটাকে কি করছে, কার্ভ করছে, সিটাকে কমপ্লিট করছে। জাস্ট আমরা বলতে পারি ক্লোজ কার্ভ অফ সি, দুটা মিলে ক্লোজ কার্ভ অফ সি, এখানে বলা যায় পি ডিএক্স। পি ডিএক্স কিভাবে বলছি বুঝছো, কারণ এই পুরাটা আসলে এক্স এর ফাংশন, এফ ওয়ান টো এক্স এর ফাংশন, এফ টু টাও এক্স এর ফাংশন, তাহলে আলটিমেটলি এই পুরাটা হচ্ছে পি অফ এক্স, এই পুরাটা হচ্ছে পি অফ এক্স। তাহলে এখানে কি দাঁড়ালো, এই যে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, দ্যাটস ওয়াই এখানে পি অফ এক্স আসছে, বুঝতে পেরেছি। তাহলে এবার এটাকে আমি, এটা আমি কি ছিল, এটা আমার কি ছিল বলো, এটা আমার ছিল হচ্ছে যে ডাবল ইন্টিগ্রাল বা রিজিওনাল ইন্টিগ্রাল, যে ডেল পি বাই ডেল ওয়াই, এখানে ছিল ডি ওয়াই ডিএক্স বা ডিএক্স ডিওয়াই, যেটাই বলো বলো, এটাকে আমি দিলাম 2 নং ইকুয়েশন। এবার 1 আর 2 যোগ করে দাও, 1 আর 2 যোগ করে দাও, আমার এই 1 নাম্বার ইকুয়েশন কি ছিল, 1 নাম্বার ইকুয়েশনটা দেখো, উপরের এই 1 নাম্বার আর এটা যোগ করে দাও, তাহলে এখন আমরা 1 + 2 থেকে কি পাই, 1 + 2 থেকে কি পাই বলো, এখন 1 + 2 থেকে পাই কি পাই, 1 + 2 থেকে পাই যে আমার এইটা প্লাস ওইটা ইকুয়ালস টু হচ্ছে এই যে এইটা প্লাস এইটা ইকুয়ালস টু এইটা। তাহলে আমার এই যে দুটাকে আমি কমন নিয়ে লিখতে পারি, রিজিয়নটা কমন নিলাম, কমন নেওয়ার পরে আমার এখানে থাকতেছে যে ডেল, এখানে তো এই যে দেখো এটা এটা সমান, এই পাশে মাইনাস পাঠিয়ে দাও, মাইনাসটাকে আমি এই পাশে পাঠাইতে পারি কিনা দেখো, মাইনাসটাকে আমি এই পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে এটা সমান মাইনাস এইটা, এটা সমান মাইনাস এইটা। তাহলে আমি লিখতে পারি যে ডেল, আগে ওটা লিখি, ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই, এই যে এখান থেকে মাইনাসটা ভিতরে আসলো, দেন এখানে দুজনের সাথে ডিওয়াই ডিএক্স, তাহলে ডিএক্স ডিওয়াই লেখা যায়, ডিএক্স ডিওয়াই লেখা যায়। এইটা ইকুয়ালস টু আমার কি আছে, ইন্টিগ্রেশন অফ ক্লোজ কন্টুর সি, এটা দেখো এখানেও আছে, এখানেও আছে ক্লোজ কন্টুর সি, তাহলে পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, এটাই প্রুফ, প্রমাণিত। তো আমাদের এটাই আসলে প্রমাণ করতে বলছে, দেখো এটাই প্রমাণ করতে বলছে। তো এই ছিল গ্রিনের থিওরি, আশা করছি সকলেই গ্রিনের থিওরিটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে যায়, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি তোমার প্রবলেম জানাতে পারো, অ্যাট এনি কস্ট অ্যাট এনি হাউ আমি তোমাদের প্রবলেম সলভ করে দিব। তো দেখা হচ্ছে পরের লেকচারে এই টপিকের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। আসসালামু আলাইকুম।